চলুন আজ বাংলার ইতিহাসের এমন এক রাজবংশের গল্প বলি যারা শুধু বাংলা শাসনই করেনি বরং প্রায় 1000 বছর ধরে নিজেদের একটা উত্তরাধিকার রেখে গেছে। আমরা কথা বলছি সেন রাজবংশ নিয়ে। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা কিন্তু শুধু কয়েকটা সাল নয়, এটা আসলে একটা পুরো সাম্রাজ্যের উত্থান, তার স্বর্ণযুগ, এক ভয়ঙ্কর আক্রমণ এবং তারপর আশ্চর্যজনকভাবে টিকে থাকার একটা রোড ম্যাপ। গল্পটা শুরু হচ্ছে একাদশ শতকের বাংলায়। ভাবুন তো সেই সময়টা, প্রায় 400 বছর ধরে বাংলা শাসন করা পাল সাম্রাজ্য তখন একদম নড়বড়ে হয়ে গেছে। বাংলায় তখন একটা পাওয়ার ভ্যাকিউম বা ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালো সেনরা। কিন্তু মজার ব্যাপার হলো, তারা কিন্তু বাংলার স্থানীয় ছিল না, তাদের উৎস ছিল সুদূর দক্ষিণ ভারতের কর্ণাটকে। সেখান থেকে বাংলায় এসে তারা নিজেদের জায়গা তৈরি করে নেয়। আচ্ছা, এই সেনদের সাফল্যের পেছনের রহস্যটা কি ছিল? তাদের একটা বিশেষ পরিচয় ছিল, তারা ছিল ব্রহ্মক্ষত্রিয়। কিন্তু কি এই ব্রহ্মক্ষত্রিয়? ব্রহ্মক্ষত্রিয় নামটা শুনেই একটু খটকা লাগছে, তাই না? এর মানে হলো তারা একই সাথে দুটো সত্তা ধারণ করত। একদিকে তারা ছিল জাত ব্রাহ্মণ, মানে শাস্ত্র জ্ঞান, পুঁথি, ধর্মচর্চায় পারদর্শী। আবার অন্যদিকে পেশায় ছিল পুরোদস্তর ক্ষত্রিয়, মানে যোদ্ধা এবং শাসক। এক হাতে কলম আর অন্য হাতে তলোয়ার, এটাই ছিল তাদের খাসিয়াত। তো এই জ্ঞান আর শক্তির মিশেলে তারা কিভাবে একটা ছোট জায়গা থেকে বিশাল সাম্রাজ্য গড়ে তুলল? চলুন এবার সেই উত্থানের গল্পটা দেখি। দেখুন, কোনো বড় সাম্রাজ্যই কিন্তু হুট করে গড়ে ওঠে না। সেনদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। প্রথম প্রজন্ম সামন্ত সেন বাংলায় তাদের উপস্থিতি প্রতিষ্ঠা করেন। তার ছেলে হেমন্ত সেন প্রথম মহারাজা উপাধি নেন। আর তারপর তৃতীয় প্রজন্মে এসে বিজয় সেনের হাতে তৈরি হয় বিশাল এক সাম্রাজ্য। এই বিজয় সেন ছিলেন এক কথায় অপ্রতিরোধ্য। পালদের পতনের পর বাংলা যখন ছোট ছোট রাজ্যে ভাগ হয়ে গিয়েছিল, তখন তিনি একাই প্রায় পুরো বাংলাকে আবার এক ছাতার তলায় নিয়ে আসেন। বলা যেতে পারে তিনিই সেন সাম্রাজ্যের আসল স্থপতি। তো বিজয় সেন যে ভিত্তিটা তৈরি করে দিয়ে গেলেন, তার উপর দাঁড়িয়ে সেন সাম্রাজ্য পৌঁছে গেল তার স্বর্ণযুগে। আর এই সময়টা শুধু তলোয়ারের জোরে নয়, জ্ঞান, বিজ্ঞান আর সংস্কৃতি তো ছিল শিখরে। যেমন ধরুন বিজয় সেনের ছেলে বল্লাল সেনের কথা। তিনি ছিলেন ওই ব্রহ্মক্ষত্রিয় আইডিয়ার একেবারে পারফেক্ট উদাহরণ। একদিকে মগধ পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছেন, আবার অন্যদিকে দান সাগর, অদ্ভুত সাগরের মতো বিখ্যাত বইও লিখেছেন। মানে এক হাতে তলোয়ার তো অন্য হাতে কলম। গল্পটা এখানেই শেষ হচ্ছে না। বল্লাল সেনের পর এলেন লক্ষণ সেন, আর তার রাজসভা তো ছিল রীতিমতো চাঁদের হাট। জয়দেবের মতো কবি, যিনি বিখ্যাত গীত গোবিন্দ লিখেছেন, তিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি। ভাবা যায় কি অসাধারণ একটা পরিবেশ ছিল তখন। লক্ষণ সেনের সম্মান আর প্রতিপত্তি এতটাই ছড়িয়ে পড়েছিল যে তৎকালীন একজন মুসলিম ইতিহাসবিদ মিনহাজ-ই-সিরাজ তাকে একটা অবাক করার মতো উপাধি দিয়েছিলেন হিন্দুস্থানের খলিফা। সেই সময় দাঁড়িয়ে এটা ছিল এক অকল্পনীয় সম্মান। কিন্তু ইতিহাসের নিয়মই হল কোনো কিছুই চিরস্থায়ী নয়। সেনদের এই স্বর্ণযুগের আকাশে জমতে শুরু করেছিল কালো মেঘ। পশ্চিম থেকে ধেয়ে আসছিল এক ভয়ঙ্কর ঝড়। আমরা প্রায় সবাই ইতিহাসে পড়েছি যে 1202 সালে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজির আক্রমণে সেন সাম্রাজ্যের পতন হয়। কিন্তু গল্পটা কি আসলেই এত সহজ, নাকি এর পেছনে টিকে থাকার অন্য কোনো গল্প আছে? আর এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। আমরা স্কুলের বইয়ে যা পড়ি, মানে বখতিয়ার খলজি এলেন আর সেন সাম্রাজ্য হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, ব্যাপারটা হয়তো এতটা সোজাসাপটা ছিল না। একদিকে আছে সেই প্রচলিত কাহিনী, কিন্তু অন্যদিকে সেনদের নিজেদের সময়ের যে শিলালিপি পাওয়া গেছে, সেখানে কিন্তু লেখা আছে এক দারুণ প্রতিরোধের কথা। সেখানে বলা হচ্ছে লক্ষণ সেন শুধু পালিয়ে যাননি, বরং পাল্টা আক্রমণ করে খলজিকে হারিয়েও দিয়েছিলেন। তাহলে কোনটা বিশ্বাস করবেন? আসল সত্যিটা হলো খলজির আক্রমণে সেন সাম্রাজ্যের পতন ঘটেনি। হ্যাঁ, একটা বড় ধাক্কা অবশ্যই লেগেছিল, কিন্তু সেনদের গল্পটা সেখানেই শেষ হয়ে যায়নি, বরং এরপর যা হয়েছে তা আরও বেশি অবাক করার মতো। ভাবুন একবার, ওই আক্রমণের পরেও লক্ষণ সেনের ছেলেরা বিশ্বরূপ সেন আর কেশব সেন পূর্ব বাংলায় প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে স্বাধীনভাবে রাজত্ব করেছেন। তারা তুর্কি আক্রমণকারীদের বারবার রুখে দিয়েছেন। শুধু তাই নয়, সেনদের অন্য বংশধররা আসামের মতো জায়গাতেও নূতন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। মানে সাম্রাজ্যটা টুকরো হয়ে গেলেও বংশটা কিন্তু টিকেছিল। আর এই টিকে থাকার গল্পটা চলতে থাকে কয়েকশো বছর ধরে।
আর শেষ পর্যন্ত আমাদের নিয়ে আসে এক অবিশ্বাস্য তারিখে 1947। কেন 1947? কারণ দেশ যখন স্বাধীন হয় তখন হিমাচল প্রদেশের দুটি ছোট রাজ্যের শাসকরা ভারত রাষ্ট্রের সাথে যোগ দেন। আর তাদের বংশপরিচয় কি ছিল জানেন? তারা ছিলেন বাংলার সেই সেন রাজবংশের সরাসরি উত্তরসূরি। মানে প্রায় 900 বছর ধরে টিকে ছিল এই বংশের শাসন। সেন রাজবংশের এই গল্পটা আমাদের ইতিহাস দেখার চোখটাই হয়তো বদলে দেয়। এটা আমাদের শেখায় যে কোনো সাম্রাজ্যের তথাকথিত পতনই আসলে শেষ কথা নয়। আসল গল্পটা হয়তো তারপরেও চলতে থাকে এক দীর্ঘ আর জটিল উত্তরাধিকারের মধ্যে দিয়ে। Thanks for watching, and if you liked this video then please hit the like button.